নমস্কার। চ্যানেল অলৌকিকের আজকের নিবেদনে আমরা আপনাদের নিয়ে চলেছি ত্রিবেণীর কিছু অলৌকিক এবং ঐতিহাসিক স্থানের উদ্দেশ্যে, যা আপনাদের মনকে মোহিত করবে আমাদের বিশ্বাস। চলুন জেনে নেওয়া যাক সেই সব অলৌকিক কাহিনী। এটা মুক্তবেণী ত্রিবেণী। ভারতবর্ষে দুটো ত্রিবেণী আছে, এলাহাবাদ ত্রিবেণী, যুক্তবেণী ত্রিবেণী। এই মুক্তবেণী ত্রিবেণী তিনটে নদীকে কেন্দ্র করে বেণীর মতো আছে, অর্থাৎ গঙ্গা, সরস্বতী, যমুনা। এই গঙ্গা, যমুনা, সরস্বতী মিলেই ত্রিবেণী হয়েছে। আমাদের যে ঘাটে আমি কথা বলছি এটা হচ্ছে সরস্বতী নদীর ধার। আমার ডান দিকে আছে গঙ্গা, তার পাশে খেয়াঘাটের পাশে আছে অস্থিঘাট, সেখানে জগন্নাথের মন্দির টন্দির দেখা যাচ্ছে, এবং তার পাশে আছে মুক্তবেণী ত্রিবেণী শ্মশান ঘাট। সেই শ্মশান ঘাটের পাশে যে ঘাটটি আছে, এবং শ্মশান ঘাটে দাঁড়ালে দেখা যায় একটি পুকুর, যে পুকুরে বেহুলা লক্ষিন্দর পা ধুয়েছিল এবং বেহুলা লক্ষিন্দরের মন্দির আছে। আজকে সেই শ্মশানের পাশে যে ঘাটটি আছে ওপাশে, সেটার বর্তমান নাম হচ্ছে ভাঙা ঘাট। তার কারণ হচ্ছে বেহুলা লক্ষিন্দর যখন বেহুলা নদী দিয়ে আসছিল, ত্রিবেণী স্টেশনের পরের স্টেশনের নাম কুন্তিঘাট। কুন্তিঘাটে যদি গাড়িটা দাঁড়িয়ে থাকে, ডান দিকে গঙ্গা দেখতে পাবে, বাঁ দিকে বেহুলা নদী দেখতে পাবে। কুন্তি নদীর ওপর ট্রেনটি দাঁড়িয়ে আছে, কুন্তিঘাট স্টেশনে দাঁড়িয়ে আছে, এবং স্বর্গে গেলেন। কিন্তু আমি যে ঘাটে মুক্তবেণী ত্রিবেণী, যে ঘাটটিকে নিয়ে ত্রিবেণী, সেই নেতা দোবানির ঘাট, সেই ঘাটে বেহুলা লক্ষিন্দর ভেলাটাকে বেঁধে রেখেছিল, এবং কিছু বদমাইশ ছেলে সে ভেলাটাকে খুলে দিয়েছিল। তখন তার উপর অসন্তুষ্ট হয়ে তারপরে বেহুলা লক্ষিন্দর নিয়ে এবং অভিশপ্ত কিছু রেগে গেছিলেন বেহুলা, যার জন্যে ঘাটটি ফেটে গেছিল রাগের ঠেলায়, যার নাম হচ্ছে ভাঙা ঘাট। সেটাই হচ্ছে বর্তমান ত্রিবেণী নেতা দোবানির ঘাট। এরপর আমরা যে মন্দিরটিতে এসে পৌঁছেছি সেটি ভাঙা ঘাটের সন্নিকটে। এটি হলো মা যোগমায়ার এক অপূর্ব মূর্তি। মায়ের নাভিপদ্ম থেকে সৃষ্ট ভগবান বিষ্ণু, তার পদসেবন করছেন মা লক্ষ্মী, এবং নারায়ণের নাভিপদ্ম থেকে বেরিয়েছে প্রজাপতি ব্রহ্মা। এরকম অপূর্ব মূর্তি আপনারা সচরাচর খুব একটা দেখতে পাবেন না। আজ থেকে আনুমানিক 200-300 বছর আগে এই মূর্তি স্থাপিত হয়েছিল। তখন থেকে আজও অমলিন রয়ে গেছে। স্বামী হরিহরানন্দ ব্রহ্মচারী এই মূর্তি প্রতিষ্ঠা করেন। এটি হলো তার বার্ধক্য রূপ, এবং এটি তার যৌবনের একটি চিত্র। এরপর আমরা এসে পৌঁছলাম ত্রিবেণী, সেই বিখ্যাত মহাশ্মশান, যেখানে বহু দূর দূরান্ত থেকে মানুষ তার আত্মীয় পরিজনের শবদাহ করতে নিয়ে আসেন। ত্রিবেণী মহাশ্মশানের পাশে রয়েছে একটি কালী মন্দির, যেটি শ্মশান কালী নামে বিখ্যাত। তার মহিমাও কম নেই। এখানে মা বিদ্যমান। মায়ের দুপাশে রয়েছে নরকরটি, তাদেরও কিন্তু নিত্য পূজা হয়ে থাকে এখানে। এখানের মা নাকি খুবই জাগ্রত। রাতে এখানে আপনি আসলে আপনার গা কাটা দিয়ে উঠবেই। শ্মশান থেকে বেরিয়ে এবার আমরা ত্রিবেণী রাস্তা ধরে চললাম এখানের বিখ্যাত স্বয়ম্ভু শিব বেণীমাধবের উদ্দেশ্যে। এদিকে চলে যাচ্ছে সোজা গঙ্গা, আর এই রাস্তা ধরেই আপনি পৌঁছে যেতে পারবেন সেই বেণীমাধব শিবের উদ্দেশ্যে। রাস্তার দুধারে দোকান,
দেখে মনে হচ্ছে যেন বেনারসের রাস্তায় আমরা হাঁটছি। এখানে যে শিবের মন্দিরটি রয়েছে, এখানের শিব মন্দির কেউ কিন্তু স্থাপন করেননি ভগবানকে, তিনি এমনি মাটি থেকে উঠে এসেছেন, তার ওপরেই নির্মিত হয়েছে এই মন্দির। যেহেতু চৈত্র মাস, তাই দূর দূরান্ত থেকে বহু মানুষ এসেছেন ভগবানের মাথায় জল দেওয়ার জন্য। তাই আমরা ভালো করে মন্দিরের ভেতরে ঢুকে ভিডিও করতে পারিনি। মেনিমাধব মন্দিরের পাশেই আরও অনেক ছোট ছোট মন্দির, সেখানেও ভগবান শিব বিদ্যমান রয়েছেন। মন্দিরের সামনেই নন্দী মহারাজের একটি মূর্তি করা রয়েছে, সেখানেও ফুল মালা দিয়েছে। এরপর আমরা বহু কষ্টে প্রবেশ করলাম সেই শিব মন্দিরের ভেতরে। দূর থেকেই আমরা দেখালাম আপনাদের ভগবান শিব এখানে বিদ্যমান রয়েছেন। এরপরে আমরা পৌঁছলাম সেই ঐতিহাসিক স্থান জাফর খাঁ গাজীর দরবারে। কথিত আছে এটা নাকি একটি হিন্দু মন্দির ছিল। এই মন্দিরের দেওয়ালে আজও বহু হিন্দু দেবদেবীর মূর্তি খোদাই করা আছে। তারপর জাফর খাঁ গাজীর আমলে সেই মন্দির ভেঙে তৈরি হয়েছিল এখানে মসজিদ। মসজিদের এই স্থানেই কিন্তু রয়েছে জাফর খাঁ গাজী এবং তার পরিবারবর্গের কবর। মুসলিম সমাজের বহু মানুষ তারা তাদের মনস্কামনা জানাতে এখানে আসেন, দরগায় প্রার্থনা করেন। এগুলি হলো সেই জাফর খাঁ গাজী এবং তার পরিবারবর্গের সমাধিস্থল। এবার আমরা এসে পৌঁছেছি ত্রিবেণীর সেই আরেক ঐতিহাসিক স্থান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর সেনা ছাউনি ছিল এগুলি। আজ পরিত্যক্ত, ভগ্ন এবং নিস্তব্ধ। স্বাধীনতা যুদ্ধেও এই সেনা ছাউনিগুলি অনেক অবদান রেখেছে, সেই স্মৃতি আজ তারা বহন করে চলেছে। স্বাধীনতার পরে যখন ভারত ভাগ হয়ে যায়, ওপার বাংলা থেকে বহু মানুষ, যাদেরকে উদ্বাস্তু বলি, তারা এই ঘরগুলিতে শরণ নিয়েছিলেন। তাই অনেকে এটাকে শরণার্থী ক্যাম্পও বলে থাকে। দিনের বেলায় মানুষ এখানে আসলেও সন্ধ্যের পর থেকে এই জায়গা হয়ে যায় নিস্তব্ধ। এবারে আমরা এসে পৌঁছেছি মা হংসেশ্বরী মন্দির এবং বাসুদেব মন্দিরে। অপূর্ব এই মন্দিরের নিদর্শন। বহু পূর্ণার্থী দর্শনার্থী এই মন্দির দেখতে আসে। এবং ওপাশে যে বাসুদেব মন্দিরটি রয়েছে, অপূর্ব শৈলকলা, বিষ্ণুপুরের টেরাকোটা কাজের অপূর্ব নিদর্শন ওই বাসুদেব মন্দিরটি। এখানেই বিদ্যমান রয়েছেন মা হংসেশ্বরী। অপূর্ব এই মূর্তি মায়ের। মন্দির পেরিয়ে এবার আমরা চললাম রাজবাড়ির দিকে। রাজাদের কর্তৃক প্রতিষ্ঠিতই এই হংসেশ্বরী মন্দির। এখানে প্রবেশ নিষেধ। আমরা তবুও গিয়েছিলাম, কারণ পুলিশ প্রশাসনের একজন আমাদের নিয়ে যায়, তাই আমরা এখানে প্রবেশ করতে সক্ষম হয়েছিলাম। এটি হলো রাজাদের দুর্গা বেদি, এখানেই দুর্গা পুজো হয়। এই হলো রাজবাড়ি। অনেকেই দেখে চিনতে পারবেন, এই বাড়িতেই কিন্তু
শুটিং হয়েছিল কপালকুণ্ডলা সিনেমার। অর্থাৎ নবকুমারী যে তিনিই হলেন এই বাড়ির ছেলে, প্রকৃতই তাই। এই রাজবাড়ির ভেতর দিয়েই হেঁটে সোজা চলে যাওয়া যায় মায়ের স্নানের ঘাট। এখন আমরা সেই পথেই চলেছি। আমরা এসে পৌঁছে গিয়েছি মায়ের স্নানের ঘাটে। কথিত আছে এই স্নানের ঘাটেই নাকি মা প্রতিদিন এসে স্নান করে যান। এরপর আমরা ফিরছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আজ আমাদের এই নিবেদন আপনাদের যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, শেয়ার করবেন এবং কমেন্টসে জানাবেন আপনারা কেমন লাগলো আপনাদের, এবং আর আপনারা নতুন কি দেখতে চান বা আরও কোনো অলৌকিক স্থানের সন্ধান থাকলে তা কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানাবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।